আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো সেফ আছো, নিজের বাড়িতেই আছো। শ্যামলী ম্যাথস কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাতাশা রিয়া হারুন, লেকচারার শ্যামলী ম্যাথস। আজকে থার্ড ইয়ারের বেসিক গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রেটিক সাবজেক্টের একটা টপিক ডিসমেনোরিয়া, এই টপিকটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আশা করি আমার এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। বেসিক গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রেটিক্স এই একটা সাবজেক্টেই আমরা দুইটা ব্যাপার নিয়ে পড়াশোনা করি। গাইনোকোলজি অর্থ হচ্ছে স্ত্রীবিদ্যা এবং অবস্ট্রেটিক্স কথাটা অর্থ হচ্ছে প্রসূতিবিদ্যা। যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন তার গর্ভকালীন অবস্থায় যেই অসুখগুলো হয় বা তখন তাকে যেসব চিকিৎসা দিতে হয় সেই ব্যাপারটা নিয়ে যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে অবস্ট্রেটিক্সের আন্ডারে। আর হচ্ছে কি, আচ্ছা আবার দিয়ে দাও। এরপরে যেটা আছে গাইনোকোলজি, সেটা হচ্ছে স্ত্রীবিদ্যা। স্ত্রীবিদ্যার আন্ডারে যেসব অসুখ ইউজুয়ালি নারীদের হয়, যেটার সাথে প্রেগনেন্সি রিলেটেড না, সেসব ডিজিজ সম্পর্কে আমরা পড়ি এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানি। আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া যদি আমরা সহজ ভাষায় এটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় যদি অনেক ব্যথা হয়, অর্থাৎ মাসিকের সময় যদি কারো অনেক বেশি ব্যথা হয়, সেই কন্ডিশনটাকে আমরা ডিসমেনোরিয়া বলি। সো ডিসমেনোরিয়া ডেফিনেশনটা চলো একটু দেখে নিই। Dysmenorrhea can be defined as a painful menstruation of sufficient magnitude so that the patient cannot perform her day-to-day work. এই ডেফিনেশনটা অর্থ বাংলায় যদি আমরা করি তাহলে এইটাই দাঁড়ায় যে ডিসমেনোরিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যখন মেনস্ট্রুয়েশন হয় তখন এত বেশি ব্যথা হয়, ম্যাগনিটিউড কথাটার অর্থ হচ্ছে সীমা, এত বেশি ব্যথা হয় যে পেশেন্ট তার ডে টু ডে যে নর্মাল অ্যাক্টিভিটিস থাকে, যেমন আমরা নর্মাল অ্যাক্টিভিটিস কি বুঝাই, আমরা ঘুম থেকে উঠি, সকালে নাস্তা করি, ক্লাস করতে যাই, দেন আমাদের পরের আরও কিছু অ্যাক্টিভিটিস থাকে, পেশেন্টের এতটাই ব্যথা থাকে ডিউরিং মেনস্ট্রুয়েশন যে পেশেন্ট এই ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করতে পারে না। যখন এই ডেইলি অ্যাক্টিভিটিসগুলো মেনস্ট্রুয়াল পেনের কারণে কোনো পেশেন্ট কন্টিনিউ করতে পারবে না, তখনই এই কন্ডিশনটাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি। ডিসমেনোরিয়া দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়াগুলো আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া ইউজুয়ালি সেকেন্ডারি কোনো কজের জন্য হয়, অর্থাৎ সেকেন্ডারি ডিসমেনোরিয়া হওয়ার জন্য আমাদের কিছু কজ লাগবে। আমরা যখন কজগুলো পড়বো এ সম্পর্কে আমরা আরও ডিটেলস জানতে পারবো। এখন আমরা কজগুলো একটু দেখে নিই। আচ্ছা, কজের মধ্যে এখানে দেখো আমি দুই সাইডে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে প্রাইমারি যে ডিসমেনোরিয়া সেটার কজ, আর একটা হচ্ছে সেকেন্ডারি যে ডিসমেনোরিয়া সেটার কজ। প্রাইমারি কজগুলো চলো আগে আমরা একটু দেখে নেই। প্রথম কজটাই হচ্ছে টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, অর্থাৎ এই টেনশন অ্যান্ড অ্যাংজাইটি যদি কারো হয়, যেমন অনেক সময় পেশেন্টরা এসে কমপ্লেন করে যে পরীক্ষার আগ দিয়ে বা যখন তার পরীক্ষার সময় থাকে তখন তার ডিসমেনোরিয়া ডেভেলপ করে, অর্থাৎ পরীক্ষার সময় আমাদের সবার মধ্যেই কিন্তু একটা টেনশন অ্যান্ড অ্যাংজাইটি কাজ করে। সো এই কারণটার জন্য অনেক পেশেন্টরা তখন কমপ্লেন করে যে তাদের ডিসমেনোরিয়া হয়। সো প্রাইমারি ডিসমেনোরিয়ার প্রথম কারণটাই হচ্ছে টেনশন অ্যান্ড অ্যাংজাইটি। 2 নম্বর কজটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন থ্রেশহোল্ড। এমনিতেই নর্মাল যখন মেনস্ট্রুয়েশন হয় তখন লোয়ার অ্যাবডোমেনে অর্থাৎ তল পেটে একটু হালকা ব্যথার মতো হয়। এই ব্যথাটা একটা সময় পেশেন্টদের কাছে গিয়ে অনেক বেশি মনে হয়, এটাকেই বলা হয় লোয়ার অ্যাবডোমিনাল পেইন থ্রেশহোল্ড। অর্থাৎ পেশেন্ট একটা সময় এসে কমপ্লেন করবে যে আমার আগে ব্যথা করতো, ব্যথাটা সহ্য করতে পারতাম, কিন্তু এখনকার ব্যথাটা আমি সহ্য করতে পারতেছি না, যেটার জন্য আমার ডেইলি অ্যাক্টিভিটিস হ্যাম্পার্ড হচ্ছে। থার্ড কারণটা হচ্ছে মাসকুলার ইনকোঅর্ডিনেশন অফ ইউটেরাইন হাইপার অ্যাক্টিভিটি। টার্মটা একটু মনে হচ্ছে কঠিন, বাট অর্থটা খুবই সহজ। আমরা জানি মেনস্ট্রুয়াল যে ব্লাডটা আমাদের শেডিং হয় এটা ইউটেরাস থেকে হয়। সো ইউটেরাসের মধ্যে যে মাসেলগুলো আছে ওগুলোর যদি কোনো কারণে ইনকোঅর্ডিনেশন হয় এবং ওখানে হাইপার অ্যাক্টিভিটি দেখা যায় তাহলে আমাদের পেশেন্ট এসে কমপ্লেন করতে পারে প্রাইমারি ডিসমেনোরিয়া সিমটমগুলো সহ।
4 নম্বর কজটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স অ্যান্ড এক্সেসিভ প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটা হরমোন আছে, এই হরমোনটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ প্রয়োজনের তুলনায় যা আমাদের থাকা দরকার তা থেকে যদি বেশি হয়ে যায়, এবং অন্যান্য যে হরমোনগুলো আছে যেমন তোমরা জানো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে যায়, এগুলোর যে লেভেল থাকার কথা এগুলো যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে যায়, তখন প্রাইমারি ডিসমেনোরিয়া হতে পারে। এই ছিল আমাদের প্রাইমারি ডিসমেনোরিয়ার কজগুলা। এখন আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজগুলো একটু দেখে নিই। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজগুলো বলার আগে আমি এটা একটু মেনশন করতে চাই যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া হবে তখনই যখন পেশেন্টের অন্যান্য কোনো মেডিকেল কন্ডিশন থাকবে। অর্থাৎ সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে হলে পেশেন্টের, যেমন এখানে লেখা আছে পেলভিক এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অথবা পিআইডি, অ্যাডেনোমায়োসিস, পেলভিক অ্যাডহেশন, আইইউসিডি এবং ফাইব্রয়েড ইউটেরাস, এই কারণগুলো যদি কারো থাকে তাহলে তাদের সেকেন্ডারি ডিসমেনোরিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেলভিক এন্ডোমেট্রিওসিস অ্যান্ড অ্যাডেনোমায়োসিস দুইটাই ইউটেরাসের দুইটা কন্ডিশন। পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজও পেলভিক্সের ওই জায়গাটার মধ্যে যদি হয়, ইনফ্লামেশন হয়, দেন ওটাকে আমরা পিআইডি বলতেছি। পেলভিক অ্যাডেশনও ওই জায়গায়, পেলভিস যে জায়গায় সেখানেই যদি তোমার একটা কন্ডিশন পেলভিক অ্যাডেশন হয়, দেন সেখান থেকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে আইইউসিডি, এই টার্মটার সম্পর্কে আমার যতটুকু ধারণা তোমরা সবাই মোটামুটি অবগত। ইট মিনস ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, কন্ট্রাসেপশনের ওয়ান অফ দ্য মেথড আইইউসিডি। কোনো পেশেন্ট যদি আইইউসিডির আন্ডারে থাকে দেন তার সেকেন্ডারি ডিসমেনোরিয়া ডেভেলপ করতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাস সম্পর্কে আমরা জানি যে ইউটেরাসের মধ্যে যদি কিছু টিউমার হয় সেটাকে আমরা ফাইব্রয়েড ইউটেরাস বলে থাকি। এই ছিল আমাদের কজগুলো, সেকেন্ডারি কজ এবং প্রাইমারি কজ। এখন আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়ার পার্থক্যটা সম্পর্কে একটু পড়ব। ডিসমেনোরিয়া থেকে থার্ড ইয়ারের কোয়েশ্চেন পরীক্ষায় আসে, ডিফাইন ডিসমেনোরিয়া, রাইট ডাউন দি ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া, অথবা ডিফাইন ডিসমেনোরিয়া, রাইট ডাউন দি কজেস অফ ডিসমেনোরিয়া। সো ডিসমেনোরিয়া কিন্তু থার্ড ইয়ারের বেসিক গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। সো এখন আমরা পার্থক্যটা সম্পর্কে একটু জেনে নেই। আচ্ছা, পার্থক্যর মধ্যে দেখো তিনটা ঘর আমি করেছি, এর মধ্যে পেলভিক, এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের প্রথমটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে পয়েন্টসগুলো, অর্থাৎ এই পয়েন্টসের ভিতরেই কোনোটা আছে কোনোটা নাই। যেমন প্রথম পয়েন্টটাই হচ্ছে পেলভিক প্যাথোলজি, এটা প্রাইমারি ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, সেকেন্ডারি ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। প্যাথোলজি কথাটার অর্থ থার্ড ইয়ারে যারা এখন আছো তারা তোমরা অবগত, নর্মাল যে জিনিসটা সেটাকে আমরা ফিজিওলজি বলি, আর সেখানে যখন অ্যাবনর্মালিটি দেখা দেয় সেটাই হয়ে যায় প্যাথোলজি। সো ডিসমেনোরিয়ার ক্ষেত্রে যখন প্যাথোলজি প্রেজেন্ট থাকবে, আমি যেমন তোমাদের কজ যখন পড়ালাম তখন কিন্তু মেনশন করেছি যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে হলে কিছু মেডিকেল কন্ডিশন লাগবে। সো ওটা থেকে আমরা বুঝতে পারছি যে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে অবশ্যই প্যাথোলজি প্রেজেন্ট থাকবে, আর প্রাইমারি ক্ষেত্রে আমাদের কোনো প্যাথোলজি থাকে না। প্রাইমারি নর্মাল যে কারণগুলো যেমন আমরা পড়লাম, টেনশন হলে হয়, অ্যাংজাইটি হলে হয়, হরমোনাল ইমব্যালেন্স হলে হয়। সো প্রাইমারি ক্ষেত্রে পেলভিক কোনো প্যাথোলজি থাকে না। 2 নাম্বার হচ্ছে ইনসিডেন্স, অর্থাৎ কত পার্সেন্ট কমন। দেখো প্রাইমারিটা হচ্ছে 5 থেকে 10% আর সেকেন্ডারিটা হচ্ছে 1 থেকে 2%, অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রাইমারিটাই সব থেকে বেশি কমন, সেকেন্ডারিটা 1 থেকে 2% পেশেন্টদের হতে পারে। 3 নাম্বার অনসেট অফ পেইন, অর্থাৎ ব্যথাটা কখন শুরু হবে। দেখো প্রাইমারি ক্ষেত্রে জাস্ট প্রায়র টু অনসেট অফ মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মাসিক শুরুর কিছু আগ দিয়ে, অল্প কিছু সময় আগ দিয়ে ব্যথাটা স্টার্ট হয়। আর সেকেন্ডারি ক্ষেত্রে 3 to 4 days বিফোর মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মাসিক শুরুর 3 থেকে 4 দিন আগে পেশেন্টের লোয়ার অ্যাবডোমেনে তলপেটে ব্যথাটা শুরু হয়। এরপরে হচ্ছে সাইট, অর্থাৎ ব্যথাটা কোন দিকে থাকে। প্রাইমারি ক্ষেত্রে মেইনলি লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড থাই, তলপেট এবং থাই পর্যন্তই এটা সীমাবদ্ধ থাকে।
আর সেকেন্ডারিটা শুধু লোয়ার অ্যাবডোমেনে থাকে, অর্থাৎ সেকেন্ডারি ডিসমেনোরিয়া শুধু তলপেটেই ব্যথা করে, পেশেন্ট এসে কমপ্লেন করে আমার এক জায়গায় ব্যথা করতেছে। বাট প্রাইমারি ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন এবং থাই পর্যন্ত কোনো কোনো সময় রেডিয়েট হতে পারে। এরপরে হচ্ছে নেচার, অর্থাৎ ব্যথাটার ধরন কীরকম। দেখো প্রাইমারি ক্ষেত্রে লেখা আছে স্পাজমোটিক আর সেকেন্ডারি ক্ষেত্রে ডাল। স্পাজমোটিক কথাটার অর্থ বা স্পাজমোটিক ব্যথাটাকে যদি আমরা বোঝাতে চাই, ব্যথাটা থেকে থেকে থাকে, মানে একটু আসে একটু যায়, একটু আসে একটু যায়, কনস্ট্যান্ট থাকে না। বাট ডাল পেইন ইউজুয়ালি কনস্ট্যান্ট থাকে এবং ডাল পেইনটা সহ্য করার মতো ব্যথা থাকে, অর্থাৎ ডাল পেইন দিয়ে পেশেন্টরা কিছু কিছু লেভেল পর্যন্ত তাদের ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো ওগুলো করতে পারে। এরপরে হচ্ছে রেডিয়েশন, অর্থাৎ ব্যথাটা কি ছড়ায় কিনা। আমরা যখন 4 নাম্বার পয়েন্টটা পড়লাম তখনই দেখেছি যে প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্যথাটা লোয়ার অ্যাবডোমেন থেকে থাই পর্যন্ত যেতে পারে, সো দ্যাট মিনস এখানে রেডিয়েশন ইজ প্রেজেন্ট। বাট সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্যথাটা শুধু লোয়ার অ্যাবডোমেনেই থাকে, এটা ছড়ায় না, সো দ্যাট মিনস রেডিয়েশন ইজ অ্যাবসেন্ট। এরপরে অ্যাসোসিয়েটেড সিমটম, অর্থাৎ ব্যথার সাথে আরও কিছু কি থাকতে পারে। প্রাইমারি ক্ষেত্রে নরসিয়া এবং ভমিটিং থাকতে পারে, সেকেন্ডারি ক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাসোসিয়েটেড সিমটম থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে এজের মধ্যে দেখো প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে মেইনলি অ্যাডোলেসেন্স, অর্থাৎ ইয়াং যে পেশেন্টগুলা তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় প্রাইমারি ডিসমেনোরিয়াটা। আর সেকেন্ডারিটা আফটার 30 ইয়ার্স, 30 ইয়ার্সের পরে পেশেন্টদের পেলভিক প্যাথোলজি ডেভেলপ করতে পারে, সেখান থেকে তাদের সেকেন্ডারি ডিসমেনোরিয়া হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। অন এক্সামিনেশন আমরা যদি এক্সামিন করি পেশেন্টকে, তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি পাবো না, বাট সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে পেলভিক অ্যাবনর্মালিটি পাওয়া যেতে পারে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে ট্রিটমেন্ট। প্রাইমারিটা ইউজুয়ালি ব্যথার ওষুধ খেলেই চলে যায়, দ্যাট মিনস অ্যানালজেসিক নেওয়ার কারণে প্রাইমারির ব্যথাটা কমে যায়। বাট সেকেন্ডারিটা হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, অর্থাৎ অন্য তার যে মেডিকেল কন্ডিশনটা আছে সেগুলোর ট্রিটমেন্ট করলে দেখা যায় যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া থেকে পেশেন্ট রিলিফড হয়। এই ছিল ডিসমেনোরিয়া সম্পর্কে আমার লেকচার, যেখানে আমরা পড়লাম ডিসমেনোরিয়ার ডেফিনেশন, কজেস অফ ডিসমেনোরিয়া এবং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়ার পার্থক্য। আমি ক্লাসের মাঝখানে মেনশন করেছিলাম, এখন আবার বলছি, ডিসমেনোরিয়া থেকে ডেফিনেশন অফ ডিসমেনোরিয়া, ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া, আর ডেফিনেশন অফ ডিসমেনোরিয়া অ্যান্ড কজেস অফ ডিসমেনোরিয়া। এই কোয়েশ্চেনগুলো, এই দুটা কোয়েশ্চেনই এখান থেকে আসতে পারে। ডিসমেনোরিয়া খুবই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য টপিকস অফ বেসিক গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স। আমি আশা করি আমার এই ক্লাসটা তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। কোনো ধরনের কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।